আবার শান্তিনিকেতন ও কলকাতা পর্ব। শান্তিনিকেতনে গিয়ে প্রবোধ সেন কাকাবাবুর কাছে ধমক খেলাম। ৫৫ বয়সে এই যে ধ্বনি নিয়ে কাজ করতে এলে, এতে কার উপকার হবে? আর যদি বক্তব্য প্রতিষ্ঠা করতে না পারো তো কেমন বেইজ্জতি হবে? মনটা কালো হয়ে এলো। এদিকে থাকবার জায়গাও তেমন সুরাহা হয় না। একটু জুনিয়র বন্ধু ইতিহাসের অধ্যাপক প্রসেনজিৎ সিংহের মা ক্যান্সারে গত হয়েছেন কিছুদিন হলো। প্রসেনজিৎ আর রত্না খুশি হয়ে বলল, তুমি এসে আমাদের কাছে থাকলে আমাদের ভালো লাগবে। ঠিক হলো, বাইরে থেকে খাবার আনিয়ে খাবো আর ওদের সঙ্গে নাস্তা আর চাটা করব। ঘর ভাড়া ইত্যাদি বাবদ কিছু অর্থ দেব, অর্থাৎ পেইং গেস্টের মতন হয়ে গেলাম। প্রবোধ কাকাবাবু তখন তার সেজো মেয়ের পিএইচডি থিসিস দেখে দিচ্ছেন। আমি গিয়ে তার সময় ভাগ বসাই, তিনি তা চাইছিলেন না। ওর কথার আঘাতে খানিকটা কান্নাকাটি তো করলামই, তবে জেদ চেপে গেল। কেন পারবো না? প্রসেনজিতের ওখানে ভোরে নাস্তা খেয়ে ৮টার সময় লাইব্রেরি দোতলায় গিয়ে ধ্বনিবিজ্ঞান বিষয়ের ইংরেজি বই পড়ে পড়ে নোট নিতাম। তবে প্রথম প্রথম সবটাই আন্দাজে হাতড়ানো। এমন সময় ভোলা ভাই প্যাটেল নামের এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো। উনি আমার সন্ধানের বিষয়টি বুঝে বললেন, দ্য পোয়েম ইটসেলফ নামে একটা বই আপনার কাজে সহায়ক হতে পারে, পড়ে দেখুন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞানী খয়রা প্রফেসরের রেফারেন্সও দিলেন। এই সুজন গবেষকের কাছে আমার কৃতজ্ঞতার অবধি নেই। সকাল ৮টাতে পড়তে বসে দুপুর ১টাতে ঘরে ফিরে দুপুরের খাবার খেয়ে ঘড়ি ধরে ৫ মিনিট বিশ্রাম নিয়ে আবার ছুট দিতাম লাইব্রেরিতে। রাত ৮টা পর্যন্ত পড়ে ফিরে খেয়ে বিশ্রাম। অনেকে অবাক হতো, এই বয়স্কা মহিলা সারাক্ষণ এত পড়াশোনা কি করেন? একদিন পেপার অন লিঙ্গুইস্টিক্স বইয়ে J.R. ফার্থের লেখায় আলো দেখতে পেলাম। তার মতে, ভাষার ধ্বনি মানুষের ব্যক্তি ও সমাজভিত্তিক ধারণা বহনে নিত্য ব্যবহৃত হবার দরুন এক ভাষাভাষীর সাংস্কৃতিক উত্তরাধিকার হয়ে দাঁড়ায়। ব্যক্তিগত ব্যবহার থেকে সামাজিক আর সাহিত্যিক ধারাতে পরস্পর বিনিময়ের সূত্রে ধারণাগুলো জাতীয় ধারণায় পরিণত হয়। এই ব্যাপারটিকে তিনি ব্যক্তি ও সমাজকেন্দ্রিক ক্ষেত্রে ভাষাবিজ্ঞানের ধ্বনি সৌন্দর্যমূলক অর্থাৎ ফোনাস্থেটিক বিবরণ হিসেবে মূল্যবান বলেছেন। এইবার আমি এই ধ্বনি সূত্রে কবিতার ব্যঞ্জনায় প্রবেশ পাবার ভাষাবিজ্ঞানসম্মত ভিত্তি পেয়ে গেলাম। মনটা বেজায় খুশি হয়ে উঠল। মনে হলো এ যেন আমার ধ্বনি বিজ্ঞানের শিক্ষক মোহাম্মদ আব্দুল হাই সাহেবের স্নেহের আশীর্বাদ বর্ষিত হলো আমার উপর। কারণ জানতাম হাই স্যার J.R. ফার্থের কাছেই গবেষণা করেছিলেন। এবারে বুঝলাম, এ না হলে কি এক ভাষাভাষী ব্যক্তি সমাজ দিনের পর দিন এমনভাবেই আপন সাহিত্যের সৌন্দর্য অনুধাবন করে আসতে পারে। হঠাৎ ঢাকা থেকে জরুরি খবর এলো, শ্যামা নৃত্যনাট্য নিয়ে ছায়ানট থেকে মধ্যপ্রাচ্যের আম্মানে যেতে হবে। আমি যেন সত্তর ঢাকায় চলে যাই। সেই সময়টাতে প্রসেনজিৎ শান্তিনিকেতনের বাইরে গেছে আমাকে বাড়ি পাহারার জন্য রেখে। কি যে ব্যবস্থা করে রেখে গেলাম এখন মনে নেই। ওদিকে বিদেশ যাওয়াটাও হলো না। ফিরে গিয়ে দেখি ও বাড়িতে আর থাকা যাবে না। এক রাত্রি বাইরের ঘরের ডিভানে ঘুমিয়ে কাটানো গেল। প্রসেনজিৎ বাড়ি বানাচ্ছে, আমার থাকবার ঘরটায় সিমেন্ট বোঝাই। সকালে মালপত্র নিয়ে স্কলার্স ব্লকে সুতোপার ঘরে গিয়ে উঠলাম। দুদিন যেতে না যেতেই তাকেও কেমন বিরক্ত মনে হলো। তবে ভাগ্য প্রসন্ন বলেই শ্যামলী খাস্তগির এলো সকালের দিকে। বলল, এ কি, তুমি এখানে কেন? চলো আমার বাড়ি। পূর্বপল্লীতে ওর বাবা সুধীর খাস্তগিরের পলাশ নামের বাড়িতে গিয়ে উঠলাম ওর সাথে। দোতলায় ঘরজোড়া তক্তপোষ পাতা, সংলগ্ন বাথরুম, টয়লেট, বেশ হাত পা ছড়িয়ে থাকবার মতো ব্যবস্থা। বাইরে থেকে একবেলা খাবার আনিয়ে খেয়ে খানিক ভাত তরকারি শ্যামলীর ফ্রিজে রেখে রাতে গরম করে খাই। দিনের বেলা ও কোথায় কোথায় টই টই করে বেড়াতো, রাতে আবার আমার খাবার সময় ঘরে পাতা দই আর এটা ওটা এনে দিত। আমি কিছু টাকা ওকে দিতাম ভাড়া বাবদ। একটু আপত্তি করে থেমে যেত। পরে সেই টাকাতেই বেড কভার বা যা কিছু হোক কিনে আমাকেই উপহার দিত। আমার স্বাস্থ্যটা খারাপ হয়েছিল,
বড্ড কটকট করে এর ওর নিন্দা করতাম সারাক্ষণ। সুতোপার ওখানেও এরকম হতো বলেই বোধহয় সে বিরক্ত হয়েছিল। একদিন কে যেন এসে গ্রিলের বাইরে থেকে ডাকাডাকি করছিল। নেমে এসে দেখি ওখানকার পাঠভবনের ইন্টেলেকচুয়াল শিক্ষক বিকাশ চক্রবর্তীর কন্যা। বলল, সুতোপাদি আপনার কিছু জিনিস ফেরত পাঠিয়েছে। গ্রিলের বাইরে থেকে হাত গলিয়ে কাগজে মোড়া দুটো বিস্কিট আর সামান্য চা পাতা আমার হাতে দিল। বড় কঠিন আঘাত পেয়েছিলাম সেদিন। শ্যামলীদিকে চিনতাম ওর সপ্তম শ্রেণীতে পড়ার সময় থেকে, সেই 54-55 সালের কথা, যখন আমি এমএ পড়তে গিয়েছি। সমস্ত আশ্রমে তার চেনা জানার অন্ত ছিল না। ক্লাসের পরে বিকেল থেকে বেরিয়ে পড়ত। কোথায় যমুনাদি, নন্দলাল বসুর কন্যা, কোথায় গৌরীদি, নটি পূজার খ্যাত নন্দলাল বসুর অপর কন্যা, রবীন্দ্রনাথের কনিষ্ঠ কন্যা মীরাদি, রবীন্দ্রনাথের পুত্রবধূ প্রতিমাদি, কবির পালিতা কন্যা নন্দিনীদি। বুধবার দিন তার খোপাতে প্রথম ফোঁটা পলাশগুচ্ছ কিংবা প্রথম অগ্নিশিখা অথবা মালতী শোভা পেত। মন্দিরের উপাসনা শেষ হলে হেঁটে হেঁটে দেখা করে বেড়াত সবার সঙ্গে, আর ফুল সংগ্রহ করে খোপায় গুছত। পুরো দস্তুর এক বনবালা। গান গাইতে পারত না, শুনতে ভালোবাসত। রোজ সন্ধ্যায় শ্রীসদনের সিক রুমে নার্স শান্তিদির ওখানে আড্ডা জমত আমাদের। হবিরল গান গাইতাম। শ্রোতা থাকত উষা, মনিকা, সঙ্গীত ভবনের রীতা গাঙ্গুলি। শিউলি গান শিখত সঙ্গীত ভবনের 3য় বর্ষে। ওর গলায় যা হারিয়ে যায় তা আগলে বসে রইব কত, আর খুব ভালো লাগত। সিক রুমেই শোভনা থাকত অসুস্থ হলেই। মেয়েটির বিচ্ছিরি হাঁপানি ছিল, খুব কষ্ট পেত। পড়ত কলা ভবনে, সূচিশিল্প আর বাটিকের কাজ ইত্যাদি শিখত। একবার বাড়াবাড়ি হলে ওকে পিয়ারসন হাসপাতালের আলাদা ব্লকে ভর্তি করা হয়েছিল। শান্তিদির সাথে থাকতেন। একদিন রাতে শুনি শোভনা মারা গেছে। তখন রাত 9টা হবে। ভুলুদা, বিশ্বজিৎদা এসব পরিস্থিতিতে নেতৃত্বের প্রথম সারিতে থাকতেন। ঘোষণা দিলেন বৈতালিক হবে। দাঁড়িয়ে গেলেন সার বেঁধে। আমি, কেকা আর যারা যারা ছিলাম সবাই দাঁড়িয়ে গেলাম। এমন এক গান ধরা হলো, ভেতর থেকে চমকে উঠলাম তার বাণী উপলব্ধি করে। সেই রাত্রিটা চাঁদের আলোয় ভেসে যাচ্ছিল। গানটা সবটুকু জানা ছিল না। দলে গাইতে গাইতে পুরোটা আয়ত্ত হয়ে গেল। কথাগুলো কেমন চমকে দিল। পথ দিয়ে কে যায় গো চলে, ডাক দিয়ে সে যায়, আমার ঘরে থাকাই দায়। পথের হাওয়ায় কি সুর বাজে, বাজে আমার বুকের মাঝে, বাজে বেদনায়। পূর্ণিমাতে সাগর হতে ছুটে এলো বান, আমার লাগলো প্রাণে টান। আপন মোলে মেলে আখি আর, কেন বা পড়ে থাকি কিসের ভাবনায়। পথ দিয়ে কে যায় গো চলে, ডাক দিয়ে এসে যায়। শোভনা ওই ডাক শুনেছিল। একটা ঘোরের মধ্যে গাইতে গাইতে কতক্ষণ পথ পরিক্রমা করেছিলাম জানি না। চাঁদের আলোতে আমাদের সবাইকে পেয়ে বসেছিল যেন। শ্যামলীর কথা বলতে বলতে এমএ পড়বার কারে ফিরে গিয়েছিলাম। পিএইচডি করবার সময়টাতে শ্যামলীও শান্তিনিকেতনে ছিল না। পোস্ট ডক্টরালের কাজের জন্য ওর খবরাখবর শুনলাম। ততদিনে বিয়ে করে সন্তানের মাও হয়েছে। চীন ভবনের প্রতিষ্ঠাতা পুত্র তানলিকে বিয়ে করে সংসার করতে গিয়েছিল ভ্যাঙ্কুভারে। স্বামী নিউক্লিয়ার ফিজিক্সের কাজ নিয়ে যুক্তরাষ্ট্রের আণবিক অস্ত্র তৈরি দফতরে যুক্ত হয়েছিলেন। শ্যামলী ওসব কাজের বিরোধিতা শুরু করল। রীতিমতো আন্দোলনে যুক্ত হয়ে পড়ল। খানিকটা খ্যাপাটেও হয়ে গেল। শেষ পর্যন্ত শ্যামলী স্বামীকে ছেড়ে দেশেই ফিরে এলো। কলা ভবন থেকে পাশ করেছিল, এখন আণবিক অস্ত্র আর গবেষণা বিরোধী ছবি আঁকতে লাগলো সমানে। প্রদর্শনীয় করত। কলকাতাতে তার এক্সিবিশনের সময় এক সন্ধ্যায় আমাকে দিয়ে বর্ষার গান গাইয়েছিল। লেডি রানু মুখার্জি প্রদর্শনীর উদ্বোধন করে। বেশ কিছুক্ষণ গান শুনবার পরে
অন্য কোনো কাজে চলে গেলেন। আমাকে বলে গেলেন, গিয়ে যান, থামবেন না, আমি ঘুরে আসছি। শ্যামলীর কথা প্রসঙ্গে আবার অন্যদিকে চলে গেছি। আসলে সব কথা তো এটা ওটা পরস্পরের সঙ্গে জড়ানো যে। এবার শান্তিনিকেতনে গিয়ে শুনলাম সবাই শ্যামলীদের কাছ থেকে সরে থাকে। সেই আণবিক অস্ত্র বিষয়ে সব সময় নাকি বকবক করে। আমি অবশ্য তাকে স্বাভাবিকই দেখলাম। সাধারণ মেয়েদের সঙ্গে, সাঁওতাল মেয়েদের সঙ্গে সামাজিক নানা কথা আলাপ করে, কত রকমের হাতের কাজ শেখায়। কেতাদুস্তর সাজ পোশাকে তার আর মন নেই। খালি পায়ে চলতে চলতে পায়ের আঙুলগুলো বাঁকা হয়ে চলেছে। শিল্পী সুধীর কাস্তুগিরের একমাত্র কন্যা বলে পিতার স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক হয়েছিল। মায়ের সম্পত্তি থেকেও বেশ কিছু পেয়েছিল। বহুদিন আগে তার জন্মের সময় বা পরেই মা প্রয়াত হয়েছিলেন। মনে আছে বাংলাদেশের স্বাধীনতার পরে পূর্বপল্লীর মহাশ্বেতা আর তার ছোট বোনকে নিজ খরচে ঢাকায় নিয়ে এসেছিল শ্যামলী। এই খরচ নিয়ে ওর মনে কোনো বেকার ছিল না। ঢাকাতে আমাদের সাংস্কৃতিক আন্দোলন বিষয়ে ওর প্রবল আগ্রহ ছিল। শুধু তাই নয়, ভোপালে ডিডিটির কারখানায় বিস্ফোরণ হতেই শ্যামলী সেখানে ছুটে গেল। কোনখানে ইউরেনিয়ামের খনি এলাকায় বিশেষ করে শিশুদের বিকলতার খবর নিয়ে ছবি তুলে পুস্তিকা ছাপালো। সাঁওতাল মেয়েদের ধান রুইতে দেখে সেও সেই অভিজ্ঞতা সংগ্রহ করতে নেমে গেল। যখনই শান্তিনিকেতনে গিয়েছি, মিষ্টি গলায় পরমাত্মীয়ের মতন ডাকতে ডাকতে হাজির হয়েছে, মিনুদি, মিনুদি। বিখ্যাত রাজনীতিক আর শেষ জীবনে পল্লী শিল্প, খাদি শিল্পের সংগঠক পান্নালাল দাশগুপ্ত শ্যামলীর আশ্রয়েই জীবন কাটিয়ে গেছেন। অসুখে সেবা পেয়েছেন। হিমালয়ের কোন আশ্রম থেকে যেন এক সাধু শ্যামলীর বাড়িতে এসে আশ্রয় নিলেন। কোন অভিমানে আশ্রম ছেড়ে এসেছিলেন, থেকে গেলেন প্রায় বছর খানেকের জন্য। এই কিছুদিন আগে শ্যামলীর মৃত্যুর পর তারই নির্দেশে তাকে কোন এক গ্রামে কবর দেওয়া হলো। এই হলো শ্যামলী। ওর বাড়িতেই এবার আশ্রয় নিলাম। অম্লান কুসুম দত্ত তখন বিশ্বভারতীর উপাচার্য, অত্যন্ত সজ্জন। কিন্তু এর আগে মাস দুয়েকের জন্য হাই কমিশনের অর্থ সহায়তার কাজ করতে গিয়ে হাতে নেওয়া কাজটা শেষ করতে পারিনি বলেই সম্ভবত আমার সম্পর্কে বিরূপ ধারণা হয়েছিল। বিরাট একটা প্রবন্ধ লিখলেও রবীন্দ্রনাথের সঙ্গে বৃক্ষের যে গুণের সাদৃশ্য বিষয়ে লিখবার ইচ্ছে ছিল তা শেষ করা হয়নি। সেবার উনি পঞ্চবটি নামের 5 ইউনিট বাড়ির 1 ইউনিট আমার জন্য বরাদ্দ করেছিলেন। পূর্বপল্লী গেস্ট হাউসে খেতে যেতাম, উনিও আসতেন খেতে। কেতকী কুশারি ডাইসনা তখন গেস্ট হাউসে থাকতো এবং খেত। প্রায় এক টেবিলে বসা হতো। মানসী দাশগুপ্ত তখন গেস্ট হাউসে ছিলেন, উনি অবশ্য নিজের ঘরেই খেতেন। এবার অম্লানবাবু আমাকে ঘর দিলেন না কিছুতেই। ওর বাসায় যেতাম, গান শোনাতাম, কিন্তু থাকবার জায়গা কোনো নরণচরণ নেই। একদিন তো খেপে চিৎকার চেঁচামেচি করে বলে এলাম, তাহলে আমি ঢাকার ভারতীয় হাই কমিশনকে জানিয়ে দিই যে বিশ্বভারতী আমার থাকবার জায়গা দিলেন না বলে আমি আর কাজ করতে পারলাম না, ফিরে গেলাম। এবার কি বুঝলেন জানি না, স্কলার্স ব্লকের ডান দিকের একটা কক্ষ বরাদ্দ করে দিলেন আমাকে। এতদিন পর্যন্ত প্রস্তুতি চলছে, কিছু লেখাও লিখেছি ভূমিকার মতন। যেসব লেখা সেই শান্তা ভট্টাচার্যকে শুনিয়েছি। এবার তত উৎসাহ পেয়েছি বলতে পারছি না। প্রথম লেখাটি জিজ্ঞাসা পত্রিকার জন্য শিবনারায়ণ রায়কে দিয়েছিলাম। তার কাছ থেকে খুবই উৎসাহব্যঞ্জক কিছু শুনলাম না। কেউ কেউ বলেছেন ইংরেজি উদ্ধৃতিগুলো অনুবাদ করে নিজের ভাষায় লেখা, তাহলে ভালো হবে। মাস দুয়েক হয়ে গেল বলে শিবনারায়ণ বাবুর কাছ থেকে লেখা ফেরত নিলাম। উনি একটু অবাকই হয়েছিলেন। তবে নিজের ভাষায় বক্তব্যগুলো ঢেলে সাজানোতে লেখাটা অনেকখানি ভালো হলো। লেখার কাজ শুরু হলো পুরোদস্তুর। এবারে শিবনারায়ণ রায় প্রসঙ্গ। উনি মাঝে মাঝে শ্যামলীর ওখানে আসতেন। পূর্বপল্লীতে বাসা নিয়েছিলেন ওর বাড়ির কাছাকাছি। একদিন এসে গল্প করলেন শিক্ষাগোষ্ঠীর আবুল হোসেন, কাজী আবুল অদিতের কথাই সবাই বলে।
তিনি শিখা পত্রিকা জোগাড় করে পড়ে দেখেছেন কাজী মোতাহার হোসেন নামের একজন ছিলেন, তার লেখা দুর্দান্ত। নাস্তিকের ধর্ম লেখাটি খুব ভালো। শ্যামলী চট করে আমার দিকে তাকিয়ে বলল, কাজী মোতাহার হোসেন তো মিনুদের বাবা। উনি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। শ্যামলী আর আমি খুব মজা পেলাম। একবার ওর বাড়িতে গান গাইতে বলেছিলেন আমাকে। না আছে হারমোনিয়াম, না কিছু। তাড়াহুড়া করে বাইরের ঘরের মেঝেতে বসা হলো। পরিস্থিতি বুঝে আমি খালি গলায় গাইবার কথা বললাম। শুরু করলাম গান, কিন্তু কারো ভালো লাগছে কি লাগছে না তা বুঝবার উপায় নেই। এর বহু বছর পরে রবীন্দ্র ভবনের আর্কাইভের সুশোভন অধিকারী তার বাড়িতে আমাকে গাইতে বলে। কবে প্রথম আমার গান শুনেছে সেই স্মৃতিচারণ করলেন তিনি। তখন জানলাম কলা ভবনের ছাত্র অবস্থায় সুশোভন শিবনারায়ণ রায়ের বাড়িতে আমার গান শুনেছিলেন। খালি গলার গান শুনে দারুণ লেগেছিল। সুশোভনের বাড়িতে স্বস্তিকা মুখোপাধ্যায়ের হারমোনিয়ামে গাইলাম। এবার বুঝলাম ঠিক যেন জমছে না। আসলে আমার গান ওই সময় কেমন পড়তির দিকে। গুণী প্রাবন্ধিক অরুণ ভট্টাচার্য আমার গান পছন্দ করেছিলেন, আমার গাইবার সঙ্গে উপলব্ধির যোগ লক্ষ্য করে। তার কন্যা শৈলজা রঞ্জন মজুমদারের ছাত্রী আমার গান পছন্দ করতে পারেনি, স্বরবিজ্ঞানের ঘাটতি লক্ষ্য করে। মেয়েটির কথা আমি অনুধাবন করেই বুঝতে পেরেছিলাম আমার গান সত্যি পড়ে যাচ্ছে। লক্ষণীয় এই যে MA ক্লাসে সত্যেন্দ্রনাথ দত্তকে নিয়ে গবেষণা, PhDর জন্য রবীন্দ্রসঙ্গীতের ভাব সম্পদ নিয়ে কাজ, এইবার ধ্বনি প্রবাহ সূত্রে কবিতার মর্ম উপলব্ধি, এই তিনটি বিষয়ের সঙ্গে ধ্বনির প্রসঙ্গ একান্ত গ্রন্থিত। অল্প বয়স থেকে গান গাওয়া আর কবিতা ছড়া রচনার ঝোঁক আমার ভিতরে। ধ্বনি চেতনার এমন বসতি গড়েছিল নিজে লক্ষ্য করিনি আগে। সত্যেন্দ্রনাথ দত্তের ছন্দ বিশ্লেষণ, গানের বিশ্লেষণ আর কবিতার ধ্বনি বিশ্লেষণ আমার নিহিত স্বভাবটি খুলে ধরেছে বাস্তবিক। স্কলার ব্লকে থাকবার ব্যবস্থা হলে মন শান্ত হল। বাংলা ভাষার ধ্বনি চরিত্র নিয়ে লিখে ফেললাম। রবীন্দ্রনাথ, রামেন্দ্র সুন্দর, নবেন্দু ঘোষ, সুধীর কুমার দাশগুপ্ত, সরোজ বন্দ্যোপাধ্যায় ইত্যাদি বহু গুণীর আর আমার শ্রদ্ধেয় শিক্ষক মোহাম্মদ আব্দুল হাইয়ের ধ্বনি চরিত্র সংক্রান্ত কথাগুলো সংকলন করা হয়েছিল। তার ভিত্তিতে গুরুত্বপূর্ণ এই অধ্যায়টি সম্পূর্ণ করলাম। তারপর কবিতা নির্বাচন করে একে একে বিশ্লেষণ শুরু হলো। প্রবন্ধ শেষ করে প্রথমেই বিকেলবেলা চা পানের অতিথি কানাই সামন্ত মশাইকে শোনাতাম। তিনি নানা আলোচনা করে কোনো ঘাটতি থাকলে নির্দেশ করতেন। এবারে শান্তা ভট্টাচার্য পূর্বপল্লীর উত্তর দিকে নিজের বাড়ি করে চলে গেছেন। একবার রতনকুঠিতে দানিয়েল চুকও ছিলেন, তিনিও এলেন প্রবন্ধ শুনতে। কি বুঝলেন জানি না, সারা শব্দ করলেন না কিছু। ভালো লেগেছিল জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক শিবতোষ মুখোপাধ্যায়ের আন্তরিকতা। বিশ্বভারতীর কোনো গুরুত্বপূর্ণ কাজে এসে রতনকুঠিতে উঠেছিলেন। তিনি একদিন ঘরে এসে কি লিখছে শুনতে চাইলেন। নিরুদ্দেশ যাত্রা কবিতার বিশ্লেষণ শুনলেন মন দিয়ে। তারপর বললেন, কোনো ধ্বনি কতবার ব্যবহার হয়েছে তার গ্রাফ এঁকে দিলে একটা ভিজুয়াল সাপোর্ট হবে। খুব কিছু কঠিন নয় সেটা। ঢাকায় এসে বন্ধু ইমদাদ হোসেনের পুত্রকে ধরে গ্রাফ আঁকিয়ে নিলাম। সে তো হলো। তারপর ছাপাবার সময় টেকনোপ্রিন্টের অরিজিৎ কুমার গ্রাফ ছাপতে চান না, বলেন সোজা করে ছাপানো অসম্ভব। আমি বললাম, বেশ তো, ঘুরিয়ে নিয়ে ছাপুন। ঠায় বসে দাঁড়িয়ে থেকে কাজটা করিয়ে নিতে হলো। বিভিন্ন জনের সহায়তায় আমার কাজটি নানাভাবে সমৃদ্ধ হয়েছিল। সৈয়দ আলী হাসান বাংলার অনার্স ক্লাসে একবার কবিতার ছন্দান্তর ঘটালে ভাবের যে ক্ষতি হয়, মূল কবিতার ছন্দ বদলে তা বুঝিয়েছিলেন। এ লেখায় আমি ওই পদ্ধতি ব্যবহার করেও পরিবর্তনে ভাবের সর্বনাশ দেখিয়েছিলাম। কবিতা বিশ্লেষণ শেষ হলে কানাই সামন্ত আমাকে বললেন, রবীন্দ্রনাথও কবিতার রূপান্তর আর ছন্দান্তর করেছেন, সেই বিষয়ে একটা অধ্যায় লিখতে পারো। নিজেই এরকম দৃষ্টান্ত সরবরাহ করলেন আমাকে। তখন রবীন্দ্রনাথের কবিতা পাঠ্যান্তরে ধ্বনি নামে আরও একটা অধ্যায়
যোগ করা সম্ভব হলো। বইটি বিশ্বভারতীর গবেষণা প্রকাশন থেকে ছাপানোর দায়িত্ব নিলেন সতীন্দ্র ভৌমিক, ছাপবে টেকনোপ্রিন্ট। ততদিনে আমি ঢাকায় ফিরে এসেছি। ছাপানো হচ্ছে শুনে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিনা বেতনে ছুটি নিয়ে কলকাতায় টেকনোপ্রিন্টের আপিসে যাওয়া আসা শুরু করলাম। জানতাম প্রুফ নিজে না দেখলে অনেক ভুল থেকে যাবে। কলকাতায় আমার ভাই সন্দীপ সেনগুপ্তের বাড়িতে ঘাঁটি গাড়লাম। গৃহিণী পাপিয়া অর্থাৎ মনিকা সেনগুপ্ত আমার একান্ত স্নেহের পাত্রী। সে সাউথ পয়েন্ট স্কুলে পড়াতো। রোজ 11টার মধ্যে খেয়ে নিয়ে সন্দীপ ভাইয়ের নির্দেশ মতো বাস ধরে আমি টেকনোপ্রিন্টে বসে থেকে সারাদিন ধরে প্রুফ দেখে ফিরতাম। দিন 20 লেগেছিল কাজটা করতে। বই প্রকাশ হলে সতীন্দ্র ভৌমিক আরেক কাজ করলেন। তার মনে হয়েছিল কাজটি অত্যন্ত উচ্চমানের হয়েছে, তাই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রবীন্দ্র পুরস্কার কমিটির কাছে বইখানি বিবেচনা করবার জন্য জমা দিলেন। ঢাকায় ফিরে আমি হুমায়ুন আজাদকে বইটি পর্যালোচনা করতে দিলাম। হুমায়ুন খুব কঠিন লোক। বইয়ের ভালো মন্দ সমস্ত পর্যালোচনা করে এক প্রবন্ধ লিখে এনে আমাকে শুনিয়ে গেলেন। শেষের বাক্যে অবশ্য তিনি লিখেছেন, এই গ্রন্থ তাকে সম্মান এনে দেবে। পরদিন সন্ধ্যার পর দিনাজপুর থেকে আমার কারমাইকেল কলেজের সহকর্মী প্রফেসর রেজাউল হক ফোন করলেন। উনি তখন দিনাজপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ। বললেন, আপনাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রবীন্দ্র পুরস্কার দিচ্ছে। আমি তো হতবাক। তারপর যথারীতি ভিসা টিকিট করে কলকাতা যাবার আয়োজন করলাম। এদিকে সংবাদ সাহিত্য সাময়িকীতে হুমায়ুনের লেখা ছাপা হলো।